দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 1971 সালে যখন যুদ্ধ শুরু হয়, তখন আমার বাবা 26শে মার্চে যেদিন যুদ্ধ প্রথম ঘোষণা দেওয়া হলো, তার ঠিক 3 দিন পরে 29শে মার্চ আমার বাবা, যেহেতু তখন উনি ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র ছিলেন, ওনার পড়াশোনা যেহেতু বলতে গেলে শেষই হয়ে যাচ্ছিল, ফাইনাল ইয়ারে ছিলেন উনি, ওনারা সিদ্ধান্ত নিল, উনি আর ওনার কিছু বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিল যে হয়তো বা পাকিস্তানে গিয়ে কোনো একটা ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট যদি পাওয়া যায়, তাহলে যত জলদি পারা যায় ওনাদের গ্র্যাজুয়েশনটা যেন কমপ্লিট হয়ে যায়। ওই উদ্যোগেই 29শে মার্চ আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী 29শে মার্চ উনি তেজগাঁও আন্তর্জাতিক এয়ারপোর্টে থেকে একটা পিআইএ ফ্লাইটে করে করাচিতে চলে যান। করাচিতে যাওয়ার পরে 1974 সালে সেপ্টেম্বর মাসে আমার বাবা ফেরত আসেন। এই যে অভিযোগগুলো তুলে ধরা হয়েছে আমার বাবার বিরুদ্ধে, আমরা বারবার করে চেষ্টা করেছি যে এই ট্রাইব্যুনালকে বোঝানোর জন্য। এই ট্রাইব্যুনালের কাছে আমরা দালিলিক প্রমাণও দিয়েছি যে আমার বাবা 1971 সালে পাকিস্তানে ছিলেন, পাঞ্জাব ইউনিভার্সিটি এনরোল্ড ছিলেন, আর অগস্ট মাসে উনি পরীক্ষাও দিয়েছেন। আসলে প্রায় 2.5 বছর হয়ে গেছে আমার বাবার ট্রায়াল শুরু হয়েছে। এই 2.5 বছরের মধ্যে আপনারা হয়তো বা দেখেছেন যে কত ধরনের ঘটনা ঘটলো এই ট্রাইব্যুনালে। প্রথমে তো এই স্কাইপ কেলেঙ্কারি নিয়ে একটা বড় ঘটনা ঘটে গেল। আমরা আসলে ডিটেইলে বলা উচিত যে আমরা যখন একটা অ্যাপ্লিকেশন করি এই ট্রাইব্যুনালের কাছে, যেহেতু আমাদের বিচারপতি নাসিম সাহেব এই স্কাইপ কেলেঙ্কারির মধ্যে ইনভলভ ছিল, ওনার রেজিগনেশনটা খুবই জরুরি। আমরা বলেছিলাম যে এই স্কাইপ ইস্যুর মধ্যে জিয়াদ আল মালুম আমাদের একজন প্রসিকিউটর, উনিও ইনভলভ আছেন, ওনার রেজিগনেশনটা খুবই জরুরি। আমাদের বিচারপতিরা সিদ্ধান্ত নিল এবং একটা অর্ডার পাস করলো যে জিয়াদ আল মালুমের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না, তবে চিফ প্রসিকিউটরের উপরে ছেড়ে দেওয়া হলো যে ওনারা যেটা ভালো মনে করে, ওনারা যদি মনে করে যে এটার মধ্যে জিয়াদ আল মালুম আসলেও ইনভলভড আছে, ওনার হয়তো বা রিজাইন করা উচিত। এটা পুরোপুরি দায়িত্বটা প্রসিকিউশনের উপরেই ছেড়ে দেওয়া হয়েছিল। তবে প্রসিকিউশন মনে করলো না যে ওনার রেজিগনেশনটা জরুরি অথবা এটা ন্যায় বিচারের জন্যে জরুরি। একে তো এই ঘটনার পরে আমরা বুঝতে পারলাম যে এখানে কোনো সঠিক বিচার অথবা কোনো ফেয়ার ট্রায়াল হওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। এটা একটা পলিটিক্যাল ট্রায়াল চলছে। আপনারা সকলে জানেন যে এখানে যাদেরকে ইনভলভ করা হয়েছে সকলেই বড় ধরনের নেতা দেশের জন্য। আমার বাবা শুনতে পারি আমরা, আমাদেরকে বলে যে চট্টগ্রামে যদি কোনো বড় নেতা থেকে থাকে ওটা হচ্ছে কি সালাউদ্দিন কাদের চৌধুরী। এখন ওনাকে এখানে সত্যি কথা বলতে টেনে হেঁচড়ে যেভাবে করে নিয়ে আসা হয়েছে, আমার বাবার উপরে যে নির্যাতন হয়েছিল, ওই নির্যাতনের পরে ওনাকে যে ট্রাইব্যুনালে হাজির করা হলো, আমার বাবা তুলে ধরতে চেষ্টা করলেন যে ওনার উপরে প্রায় 7 দিন টর্চার চলেছে। ওটা ট্রাইব্যুনাল একবারও কগনিজেন্সি নিল না, একবারও জিজ্ঞেস করলো না যে এটার উপরে কোনো ইনভেস্টিগেশন হবে কি হবে না। এবং আমরা যতবার অ্যাপ্লিকেশন করেছি যে আমার বাবার চিকিৎসার জন্য তাকে হসপিটালে নেওয়া হোক, ওনারা এই অ্যাপ্লিকেশন বারবার করে রিজেক্ট করেছে। আমার বাবা গত 3 বছরে একবারও হাসপাতালে যাওয়ার সুযোগ পাননি, আর এই ট্রাইব্যুনাল ওই সুযোগটা করে দেয়নি।
এটাও বলতে হয় যে যখন আমাদের আইনজীবীরা এই ট্রাইব্যুনালে আসতে চেষ্টা করেন বিএনপির তরফ থেকে, এবং আমাদের পারিবারিকও যে আইনজীবীরা আছে তারা যখন এই ট্রাইব্যুনালে আসতে চেষ্টা করে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। তাদেরকে বারবার করে বলা হয়েছে যে আপনারা পাস নেন, যেখানে বলা হচ্ছে যে এটা একটি ওপেন কোর্টরুম। ওখানে আইনজীবীদেরকে আসার কোনো বাধা কেন সৃষ্টি করা হলো ওটা আমরা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যখন আমরা এটা নিয়ে একটা প্রতিবাদ করতে চেষ্টা করলাম তখন আমাকে পর্যন্ত এই ট্রাইব্যুনাল থেকে ব্যান করে দেওয়া হয়। গত 2 মাস ধরে যে আমি এই ট্রাইব্যুনালে আসতে পারছি ওটা আমার সিগনেচার নেওয়া হয়েছে যে আমি কোনো ধরনের দুর্ব্যবহার করব না। আমার থেকে একটা বন্ড নেওয়া হলো, আমি কেন আমার বড় ভাইয়ের থেকেও একটা বন্ড নেওয়া হলো, আর এই বন্ডে সাইন করার পরেই আমাদেরকে এই ট্রাইব্যুনালে আসতে দেওয়া হলো। তো যখন আমরা নিজের চোখে দেখতে পারলাম যে এই ট্রাইব্যুনালে ঢোকা নিয়েই একটা সমস্যা আছে, তখন বুঝতে পারলাম যে এখানে আসলে পলিটিক্যাল হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই হচ্ছে না। ট্রাইব্যুনাল 1-এর বর্তমান অবস্থা যেটা আমরা দেখতে পেরেছি, আমার বাবার বিরুদ্ধে যে কেসটি তারা তুলে ধরেছে ওটার ব্যাপারে বলি যে যেই 3 জন বিচারক আজকে ট্রাইব্যুনালে আছেন ওই 3 জনের মধ্যে একজনও আমার বাবার পুরো ট্রায়ালে উপস্থিত ছিল না। তারা একজনও প্রসিকিউশনের যেই উইটনেসগুলো এসে তথ্য দিয়ে গিয়েছে অথবা সাক্ষী দিয়ে গিয়েছে ওনারা কিন্তু একটারও এই এভিডেন্স দেখেননি। ওনাদেরকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের পোস্টিং চেঞ্জ করা হয়েছে, আপনারা এখন ট্রাইব্যুনালে বসবেন। তো ওনারা ট্রাইব্যুনালে এসেছে, কিন্তু ওনাদের নিজস্ব যে ভূমিকাটা আমরা দেখলাম ওটার মধ্যে আমরা বলতে পারি যে এখানে এখনও আমাদের নাসিম সাহেব যেই পলিসিটা মেনটেন করতো যে বাইরের থেকে এই সিদ্ধান্তগুলো হয়ে যাচ্ছে আর ওই সিদ্ধান্তগুলো এখানে খালি ওনারা লিখে সই করে আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমরা দেখে যা বুঝতে পারছি যে এখনও ওই পলিসিই চলছে। আমরা আমাদের বিরুদ্ধে, আমার বাবার বিরুদ্ধে 41টি প্রসিকিউশন উইটনেস আনা হলো। ওই 41টি প্রসিকিউশনের মধ্যে অনেকজন এসে তাদের সাক্ষী দিয়ে গেলেন, কিন্তু একজনও আমার বাবার নাম বললেন না। আমার ধারণা বোধহয় 18 জনের মতো আমার বাবার নাম বলেনি, যে হ্যাঁ ঘটনা হয়েছে, তবে সালাউদ্দিন কাদের চৌধুরী ওখানে উপস্থিত ছিল কি না ওটা আমরা কিছু জানি না। এইসব দেখার পরেও, এইসব শোনার পরেও আমরা যখন আমাদের ডিফেন্সের কেস উপস্থাপন করতে চেষ্টা করলাম আমাদেরকে বলা হলো আপনারা 5টা সাক্ষী আনতে পারবেন ডিফেন্সের পক্ষ থেকে। কোথায় 41টি প্রসিকিউশনের সাক্ষী আর কোথায় 5 জন ডিফেন্সের সাক্ষী? আমাদেরকে ট্রাইব্যুনাল চেয়ারম্যান নিজেই বলল যে আপনাদের তো সাক্ষী দেওয়ার প্রয়োজন নাই, আপনারা তো অ্যালিবাইয়ের উপরে আছেন, তো অ্যালিবাইয়ের জন্য আর কি প্রমাণ দিবেন? এই বায়াসড, এই আনফেয়ার একটা ডিসিশন যে আমাদের 3 জন হাইলি লার্নেড জাজ এই ডিসিশনটা যে নিল ওটা আমি পুরোপুরি পাবলিকের উপরেই ছেড়ে দিচ্ছি। ওনারাই সিদ্ধান্ত নেবেন যে এখানে কি ফেয়ার ট্রায়াল হচ্ছে কি হচ্ছে না। বিএনপির নিজস্ব যে পজিশনটা আছে এই ডিসিশনগুলি তো আপনারা জানেন যে স্থায়ী কমিটির মাধ্যমে এই ডিসিশনগুলি নেওয়া হচ্ছে। আর খালি এখন যেহেতু ওনারা একটি 18 দলীয় জোটের মধ্যে আছেন, ডিসিশনগুলো ওখান থেকে নেওয়া হয়। তো এখানে আমার কমেন্ট করা কি ঠিক হবে কি ঠিক হবে না এটা আমি জানি না, তবে আমার নিজস্ব যেই ওপিনিয়ন ওটা আমি আপনাদেরকে বলতে পারি যে বিএনপি একটি অনেক বড় দল। এখানে সব ধরনের মানুষই আছে। অনেক মানুষ আছে যারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। অনেকজন আছে যারা সালাউদ্দিন কাদের চৌধুরীর
পার্সোনালিটি অথবা ওনার যেই আউটস্পোকেন একটা ইমেজ আছে, ওটাকে হয়তো বা ওনারা মনে করেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী এখন ভিতরে আছে, কারাগারের ভিতরে আছে, হয়তো ওনাদের নিজস্ব পজিশনটা স্ট্রং হয়ে যাচ্ছে যে আবার বাবা একজন একটা বড় ধরনের থ্রেট তাদের জন্য। তো হয়তোবা ওনারা মনে করছেন যে আপাতত কিছু না বলাই ভালো। তবে এটা বলা উচিত যে যেখানে বর্তমান সরকার এবং আমাদের বর্তমান সরকারের সাথে যেই একটি মঞ্চ রেডি হয়েছে, আমাদের ডাক্তার সাহেব একটা নতুন মঞ্চ করেছে, ওখানে প্রথমবারের মতো দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ এসে বলল যে যুদ্ধ অপরাধের বিচার চাই। এখানে এই মঞ্চ থেকে অনেক ধরনের ডাক আসবে, এই আমাদের করাপশনের বিরুদ্ধে ডাক আসবে, এখানে সবার বিচার হবে, যারা যারা দুর্নীতির সাথে জড়িত আছে সবার বিচার হবে, নতুন বাংলাদেশ এখান থেকেই শুরু হবে। এই মঞ্চ আর বর্তমান সরকার আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে তারা রাস্তায় দুজন কিন্তু হাত ধরেই হাঁটছে। এদের মধ্যে যে কোনো তফাৎ আছে এই জিনিসটা জনগণ আর বিশ্বাস করে না। জনগণের মধ্যে এখন একটা বিশ্বাস আছে যে গণজাগরণ মঞ্চ এবং আওয়ামী লীগ সরকার একই জিনিস। এখন বিএনপি এদের বিরুদ্ধে অথবা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অথবা এই যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে কোনো জোরালো বক্তব্য দিচ্ছে না কেন, অথবা তারা মাঠে নামছে না কেন, মাঠ গরম করছে না কেন? আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে গিয়ে যে ওটা তো ওনাদের দরকারই নাই। বেগম জিয়া অথবা ওনার দল নিজেরাই দেখতে পাচ্ছে, প্রত্যেক দিন টিভিতে দেখতে পাচ্ছে যে এই মঞ্চ দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে। এখন গণজাগরণ মঞ্চ যখন মিছিল বের করে 15-20 ম্যাক্সিমাম 50 জন তাদের সাথে থাকে। আওয়ামী লীগ যখন বিটিভিতে গিয়ে বারবার করে বলে যে এই বিচার হওয়া দরকার, আর এই বিচার একদম স্পষ্ট হচ্ছে, এখানে কোনো ট্রান্সপারেন্সির কোনো বিষয়ই নাই, নিজের পায়ে নিজে কুড়াল মারছে। তো এখানে আমাদের বিএনপির কিছু করার দরকার আছে বলে আমি তো মনে করি না। সাঈদী সাহেবের যখন রায় হয়ে গেল, এই আমাদের ট্রাইব্যুনাল অ্যাক্ট যেই রায়টা দিয়েছে, আমরা দেখলাম লক্ষ লক্ষ মানুষ মাঠে নেমে চলে আসলো। টিভির পর্দায় আমরাও দেখেছি, ছেলেরা নিজেরা বলছে মারতে হলে আমাকে মারো, সাঈদী সাহেবকে ছেড়ে দাও। কতজন মারা গেল, ওটার বিচার এখন পর্যন্ত হয়নি। আর আমি আজকে, আপনারা এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন আমাদেরকে কিছু কথা বলার জন্য, ওই জন্য বলতে বাধ্য হচ্ছি যে আমি আশা করি যে আমার বাবার বিরুদ্ধেও যদি এরকম কোনো রায় হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা অথবা কোনো ধরনের মিছিল, কোনো ধরনের ভাঙচুর যেন না হয়, এটা আমার অনুরোধ, আমার পরিবারের অনুরোধ। কারণ আমি চাই না যে এই নোংরা ট্রাইব্যুনালের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো কোনো ক্ষতি হোক। আমার বাবা বারে করে একটা জিনিস আমাদেরকে শেখাতে চেষ্টা করেছে, আমাদের পরিচয় প্রথমে মুসলমান, তারপরে বাংলাদেশি। এখন সবার উপর দিয়েই ঝড় যাচ্ছে, আমার পরিবারের উপর দিয়ে একটি বড় ঝড় যাচ্ছে। তাও বলতে হয় যে আমাদের একটি দায়িত্ব আছে। আমার বাবা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন স্থায়ী কমিটির মেম্বার, আমাদের একটি দায়িত্ব আছে জনগণের প্রতি।
আমার বাড়ি চিটাগং, আমি নিজের কথাই বলবো যে আমি আমার চাটগাঁইয়া ভাইদেরকে বলতে চাই, আমার বাবার জন্য আপনারা কোনো ধরনের ভাঙচুর করবেন না, কোনো হরতাল ডাকবেন না, কারণ আমাদের বিশ্বাস হচ্ছে গিয়ে উপরে আল্লাহ আছে, আমাদের বিচার আল্লাহ করবে। এখানে যা হচ্ছে এটি একটি বড় নাটক। টিভিতে আমরাও দেখি আজকাল মানুষজন স্টার টিভি, স্টার প্লাস এসব দেখা বন্ধ করে দিয়েছে, কারণ ভালো নাটক হচ্ছে গিয়ে আজকে আমাদের নিউজ চ্যানেলগুলোতে প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে বিটিভি কী ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেয়, ফাঁসি চাই, ফাঁসি চাই, প্রতিদিন বলা হচ্ছে ফাঁসি চাই। এখন একটা নতুন কালচার হয়ে গেছে বাংলাদেশের মধ্যে, ওটাকে কিছুদিন আগে একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলল, হেইট কালচার অফ বাংলাদেশ। এই হেইট কালচার যে তৈরি হয়ে গেছে, আমি ধন্যবাদ জানাই বেগম জিয়াকে যে উনি এই হেইট কালচারের মধ্যে, এই নোংরামির মধ্যে উনি ইনভলভ হচ্ছেন না। কারণ এই নোংরা একটা ট্রাইব্যুনাল, এটাকে যদি আমরা এটার ফরে অথবা এগেনস্টে কথা বললে এখানে আমরা ছোট হই, আর কেউ না, এখানে বেগম জিয়া ছোট হবে। বাংলাদেশে একটা কথা আছে না যে কাদার মধ্যে লাফালাফি করলে নিজের গায়েই কাদা লাগে। আমি ধন্যবাদ জানাই বিএনপিকে যে এই কাদায় তারা নামছে না। যা বিচার হবে ওটা উপরে হবে, উপরে আল্লাহ আছে, এটাই আমাদের বিশ্বাস। এই নোংরা ট্রাইব্যুনাল যেই রায় দিবে, যেই কষ্টটা দিচ্ছে, এটা হচ্ছে গিয়ে টেম্পোরারি। আমরা চিন্তা করি লং টার্ম, আর লং টার্ম আমরা চিন্তা করি বাংলাদেশের জন্য। আজকে যদি আমার বাবার ফাঁসির রায় দিয়ে দেয়, মনে কষ্ট পাবো। আমার বাবার সাথে যতবার দেখা হয় আমাদেরকে বারবার করে বলে যে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল কোনো না কোনো ধরনের একটা রায় তো দিবেই, এখান থেকে তো আমরা ওই আশা করতে পারি না যে ন্যায় বিচার হবে অথবা আমাকে ছেড়ে দিবে। তোমরা ধরে নাও যে কোনো না কোনো ধরনের খারাপ রায়ই দিবে, তবে তোমরা ওই প্রিপারেশন নেওয়া শুরু করো যে আমি যতদিন ভিতরে আছি চিটাগংয়ের যে দায়িত্বটা আমার ছিল, ওই দায়িত্বটা তোমাদের তুলে ধরতে হবে। আজকে বিএনপি মাঠে নামছে না, বিএনপি মাঠে নামতে হবে না, কারণ আমরাও বিএনপি, আমরা মাঠে আছি। ইনশাআল্লাহ যা হবে, যখন নির্বাচন হবে তখন দেখা যাবে যে মাঠে কে আছে আর মাঠে কে নাই। আমাদের একটি বিশ্বাস আছে এবং আমরা শক্তি পাই, এখনও আমরা সাহস পাই যে আমাদের বিপদের সময় বিএনপি আমাদেরকে ছেড়ে দেয়নি। এখনও বিএনপি আমাদের খোঁজ খবর নিচ্ছে, যখন দরকার হচ্ছে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আমার পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছে। আশা করব যে রায় হয়ে যাওয়ার পরেও তারা আমাদের পাশে থাকবে, এটা আমাদের বিশ্বাস। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে। এটা একটি খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন করলেন আপনি, কারণ আমার বাবা উনি এটা আসলে হয়তো প্রতি সন্তানই চিন্তা করে যে আমার বাবা হচ্ছে গিয়ে সুপারম্যান, আমার বাবা হচ্ছে গিয়ে ওই একটা ড্রিমের মতো থাকে, একটা স্বপ্নের মতো থাকে যে
আমার বাবা যাই হোক না কেন আমি যেভাবে করে দেখি, আমার জন্য বয়স হয়ে গেছে তাও আমি এখনও মনে করি যে আমার বাবা ওই সুপারম্যান। কারণ আমার বাবাকে যখন 16 তারিখে আটক করা হয় আর তার উপরে যেই নির্যাতন করা হয়, আপনাদেরকে ছোট্ট করে বলবো যে ওই রক্তাক্ত অবস্থায় জামা কাপড়ে একদম রক্তে ভেজা ছিল, ওনাকে যখন লোয়ার কোর্টে আমাদের সিএমএম কোর্টে যখন নিয়ে যাওয়া হলো আলগে, ওনাকে যখন ওখানে মাটিতেই বসানো হলো তখন আমি তার হাত ধরে বসেছিলাম। আমাদের সরকারি পক্ষের আইনজীবীরা অনেক ধরনের কথা বললো, অনেক গালাগালি করলো, অনেক অনেক কিছু সহ্য করতে হলো আমাদের। আমার বাবা আমার সবসময় বলে যে এটা হচ্ছে গিয়ে যদি রাজনীতি করো এটা হচ্ছে গিয়ে হাঁসের পিঠে পানি ফেলার মতো, গায়ে লাগে না। তবে আমি তার ছেলে, আমার তখন অনেক কষ্ট হয়েছিল যখন আমাদের সরকারি পক্ষের আইনজীবীরা যখন আমার বাবার নাম নিল যে আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী। ওই দুর্বল অবস্থায় আমার বাবা চিৎকার করে বলল, মাননীয় সংসদ সদস্য। ওটাতে আমার পরিবারের যতটুকু সাহস বাড়লো ওটা হয়তো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তবে এতটুকু বলবো যে আমার জন্য আমার বাবা এখনো ওই ছোটবেলার সুপারম্যান, এখনো সে ওরকমই আছে, তাকে ভাঙা যাবে না। গত 30 বছর ধরে আমার বাবার পিছে পিছেই হাঁটছি আমি। সব ছেলেদের মধ্যে একটা মনের মধ্যে একটা বিশ্বাস থাকে যে বড় হয়ে আমি আমার বাবার মতো হব। হয়তো বা বড় হতে হতে নিজের একটা স্বপ্ন চলে আসে যে আমি বাবার মতো হব না, আমি ডাক্তার হব, অথবা আমি আইনজীবী হব, অথবা আমি ইঞ্জিনিয়ার হব। আমার জন্য এখনও আমার ওই স্বপ্নই রয়ে গেছে যে আমি বড় হলে আমি আমার বাবার মতো হব। হয়তো বা বড় হয়ে গেছি, কিন্তু তখন এখনও মনে হয় যেই দিন আমি আমার বাবার মতো হব সেই দিন আমি হয়তো বড় হব। আমাকে ছোটোবেলা থেকেই বিদেশে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। 11 বছর বয়সে আমি চলে গিয়েছিলাম। ওই স্কুলের সময়টা বাবার সাথে অত বেশি সময় কাটাতে পারিনি। তবে যখন ইউনিভার্সিটি শেষ করে দেশে ফিরে আসলাম তখন থেকেই বাবার লেজ ধরে আছি, ওনার সাথেই আছি। আর এতটুকু বলতে পারবো যে রাজনীতির জায়গায় আমার জন্য ওই ইমেজ, ওই পোর্ট্রেয়াল অফ সালাউদ্দিন কাদের চৌধুরী, ওই সালাউদ্দিন কাদের চৌধুরী আসল রূপ আমি দেখেছি, যেখানে উনি বাইরে দিয়ে হয়তো অনেক শক্ত কিন্তু মন অনেক নরম। আমি ওনার ছোট ছেলে, ওই জন্য হয়তো বা আমার সাথে সম্পর্ক অন্যরকম। আমাকে খুব আদর করে বড় করেছে সে। তবে স্কুল লাইফ, ইউনিভার্সিটি লাইফ যতটুকু আমি এই দুনিয়ার ব্যাপারে শিখেছি তার থেকে অনেক বেশি শিখেছি আমার বাপের থেকে। আমার এই অভিজ্ঞতাটা, গত কিছু বছরের অভিজ্ঞতাটা, এটাই আমি জানি যে এটাই আমার কাজে দিবে বাকি জীবনে। সালাউদ্দিন কাদের চৌধুরী, চিটাগাংয়ের মানুষ বলে চট্টগ্রামের সিংহ পুরুষ। এটা হয়তো তারা মুখে বলে, অনেকজন মন থেকে বলে। আমার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী ওই চট্টগ্রামের সিংহ পুরুষ, আর সারা জীবন সে ওটাই থাকবে। (1978) সালে আমার বাবা প্রথমবারের মতো রাজনীতির সাথে জড়িত হন। 71 সালে, আগেই বললাম, মার্চ মাসের 29 তারিখে
সে করাচি চলে যান এবং 74 সে ফেরত আসেন। এই গণহত্যার সাথে জড়িত থাকা অথবা রাজনীতির সাথে জড়িত থাকার কোনো প্রমাণ আজ পর্যন্ত এই ট্রাইব্যুনালে কেউ দাখিল করতে পারেননি। আমরা আমাদের এই ট্রাইব্যুনালে, এই হাস্যকর ট্রাইব্যুনালে যেই ইনভেস্টিগেটিং অফিসার আছেন, ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে সালাউদ্দিন কাদের চৌধুরী কি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত ছিল অথবা কোনো পিস কমিটি বা রাজাকার বাহিনী, আলবদর বাহিনী, কোনো ধরনের বাহিনীর সাথে জড়িত ছিল, কোনো প্রমাণ আপনি পেয়েছেন? কোনো দালিলিক প্রমাণ আপনি পেয়েছেন? কোনো বইয়ে লেখা আছে? কিছু পেয়েছেন? ওনার জবাবটা শুনে আমাদের খুব ভালো লাগলো, কারণ ওনার জবাবটা খুব শর্ট ছিল। উনি বললেন না, এক শব্দে শেষ করে দিল। ফজলুল কাদের চৌধুরী আমার দাদা, উনি কোনো পিস কমিটির সদস্য ছিল কি না, এটার কোনো দালিলিক প্রমাণ তারা কোথাও খুঁজে পেয়েছে কি না, এই প্রশ্নের জবাবেও সে ওই একই শব্দ বলে শেষ করে দিল, না। আমি আজকে এই প্ল্যাটফর্মে বসে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যখন একটা ব্যক্তি কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড ছিল না, কোনো ধরনের অক্সিলারি ফোর্সের সাথে অ্যাফিলিয়েটেড ছিল না এবং দেশেই ছিল না, তার বিরুদ্ধে এরকম চার্জগুলি আনা কি কোনো সভ্য দেশে হয়? আজকে বাধ্য হয়ে আমাদের প্রমাণ করতে হচ্ছে যে সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশে ছিল না 71 সালে। আজকে আমাকে যখন আমার পরিচয় জিজ্ঞেস করা হয়, আমি এখনও বলি আমি ফজলুল কাদের চৌধুরীর নাতি। আর যখন ফজলুল কাদের চৌধুরীর পরিচয় জিজ্ঞেস করা হয়, এখনও বলি পাকিস্তান আমলে সে স্পিকার ছিলেন, অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। যেই মানুষকে সম্মান করা উচিত, সেই মানুষকে নিয়ে এখন এই জঘন্য কথা বলা হচ্ছে। আপনারা জানেন অথবা পড়েছেন যে যখন আমাদেরকে জিজ্ঞেস করা হলো যে আমাদের সাফাই সাক্ষী দেওয়ার জন্য কে আসবেন, একটি তালিকা যেন আমরা জমা দিই, ওখানে 1200 মানুষের উপরে রেডি ছিল যে আমাদের জন্য তারা সাফাই সাক্ষী দেবেন। তাদেরকে যখনই বাইরের মানুষরা জিজ্ঞেস করত, তখন ওরা নিজেদের কথাই বলতো যে যখন যুদ্ধ শুরু হয় তখন ফজলুল কাদের চৌধুরী তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে শেল্টার দিয়েছে। অনেক মানুষ দোয়া করছে, ইনশাআল্লাহ এই ট্রাইব্যুনাল অথবা এরপরে যেই ট্রাইব্যুনালই হোক না কেন, আশা করি সুপ্রিম কোর্টে গিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে ফজলুল কাদের চৌধুরী এবং সালাউদ্দিন কাদের চৌধুরী দুজনের একজনের বিরুদ্ধেও যেই এই জঘন্য মামলাগুলি তুলে ধরা হয়েছে সবকটি মিথ্যা। আমরা ছোটবেলা থেকেই অনেক মানুষদের থেকে শুনছি, অনেক মানুষদের কথা শুনতে হচ্ছে যে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং ফজলুল কাদের চৌধুরী রাজাকার বাহিনীর সাথে জড়িত ছিল। একদিক দিয়ে ধন্যবাদ জানানো উচিত আওয়ামী লীগ সরকারকে যে প্রথমবারের মতো প্রমাণ করতে পারছি যে ফজলুল কাদের চৌধুরী এবং সালাউদ্দিন কাদের চৌধুরী কোনো রাজাকার বাহিনীর সাথে জড়িত ছিল না। আশা করি বাংলাদেশের জনগণ এবং বাইরেও যারা আছে তারা এই ক্যাঙ্গারু ট্রায়ালের যেই বিচার হচ্ছে, যেই তথ্যগুলি এখানে জমা হচ্ছে, এগুলো দেখে বুঝতে পারবে যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে এখানে পলিটিক্যালি হ্যারাস করা ছাড়া আর কিছুই করা হচ্ছে না।
আমি তৃতীয় আলোকে ধন্যবাদ জানাতে চাই যে এই বাংলাদেশের কারেন্ট পলিটিক্যাল যে সিচুয়েশন আছে এর মধ্যে দিয়েও যে আপনারা যে সাহস করে এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছেন, এটা আশা করি বাংলাদেশের মানুষ সবসময় মনে রাখবে। কারণ বিপদের সময় এই সত্যি কথা বলার জন্য, এই রিস্কটা নেওয়ার জন্য আমার পরিবার এবং যারা আমাদেরকে ভালোবাসে অতটুকু বলতে পারবো যে সকলেই আপনাদের জন্য দোয়া করছে। এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এই সাহস করে এই উদ্যোগটা নেওয়ার জন্য, যে এই প্ল্যাটফর্মটা আপনি সকলের জন্য ক্রিয়েট করে দিয়েছেন। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে।